যদি প্রমাণ করতে পারেন যে ওনার এই যে মামলাগুলো ছিল সেগুলো মূলত ছিল হচ্ছে আপনার রাজনৈতিক কারণে মামলা, সো পলিটিক্যালি মোটিভেটেড কেস যদি থেকে থাকে বা এই ধরনের রিলেটেড কিছু থেকে থাকে, তো অবভিয়াসলি আপনি জানেন যে এখানে অনেকেই রয়েছেন, আমি নাম বলতে চাচ্ছি না, যাদের বিরুদ্ধে মামলা ছিল, ওনারা কনভিক্টেড হয়েছেন, আপনার যাবজ্জীবন শাস্তি হয়েছে বা আরো বড় বড় হয়েছে, শাস্তি হয়েছে, বিভিন্ন মামলায় হয়েছে। কিন্তু আলটিমেটলি যখন আপনি জীবনের নিরাপত্তা চাবেন বা অ্যাসাইলামের ক্ষেত্রে আমরা যে বিষয়টা এখানে দেখি সেটা হচ্ছে যে আপনি যখন প্রমাণ করতে পারবেন আপনার সাফিসিয়েন্ট এভিডেন্স দিয়ে যে আপনি কোনো একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন এবং এই যুক্ত থাকার কারণে আপনার বিরুদ্ধে এই পলিটিক্যাল মোটিভেটেড কেসগুলো হয়েছে এবং আপনি যদি দেশে চলে যান তাহলে আপনাকে তারা আপনার ফিয়ার অফ পারসিকিউশন রয়েছে, যে আপনাকে হয়তো বিভিন্নভাবে আপনি যে কাজটা করেন নাই বা যুক্ত ছিলেন না কিন্তু আপনাকে তারা পলিটিক্যাল কারণে, রাজনৈতিক কারণে শাস্তি দিবে, তখন অবভিয়াসলি অ্যাসাইলামের গ্রাউন্ডসের কারণেই, অ্যাসাইলামের যে রিজন রয়েছে এবং কনভেনশন গ্রাউন্ডসের কারণেই আপনাকে এখানে ওই জিনিসগুলোকে ডিসরিগার্ড করা হয়। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. আরো একটি বিষয়ে প্রশ্ন এসেছে, একজন দর্শক নাম প্রকাশ করতে চান না, তিনি বাংলাদেশে যে সময়টাতে ছিলেন তার বিরুদ্ধে সেখানে মামলা হয়েছে এবং তিনি সেখানে অভিযুক্ত হয়েছেন এবং এই দেশে এসেছেন, এই দেশে এসে অ্যাসাইলাম ক্লেম করেছেন এবং তার ওই 5 বছর সময় পেরিয়ে গেছে, কিন্তু বাংলাদেশের মামলায় তিনি অভিযুক্ত হয়েছেন এবং তিনি সেখানে সাজা খেটেছেন। সেই ক্ষেত্রে কি হবে? তার এটা কি কোনো বাধা কিনা? অ্যাসাইলামের ক্ষেত্রে এখানে কিছু আপনার এক্সাম্পশন রয়েছে। যদি উনি যদি প্রমাণ করতে পারেন যে ওনার এই যে মামলাগুলো ছিল সেগুলো মূলত ছিল হচ্ছে আপনার রাজনৈতিক কারণে মামলা, সো পলিটিক্যালি মোটিভেটেড কেস যদি থেকে থাকে বা এই ধরনের রিলেটেড কিছু থেকে থাকে, তো অবভিয়াসলি আপনি জানেন যে এখানে অনেকেই রয়েছেন, আমি নাম বলতে চাচ্ছি না, যাদের বিরুদ্ধে মামলা ছিল, ওনারা কনভিক্টেড হয়েছেন, আপনার যাবজ্জীবন শাস্তি হয়েছে বা আরো বড় বড় হয়েছে, শাস্তি হয়েছে, বিভিন্ন মামলায় হয়েছে। কিন্তু আলটিমেটলি যখন আপনি জীবনের নিরাপত্তা চাবেন বা অ্যাসাইলামের ক্ষেত্রে আমরা যে বিষয়টা এখানে দেখি সেটা হচ্ছে যে আপনি যখন প্রমাণ করতে পারবেন আপনার সাফিসিয়েন্ট এভিডেন্স দিয়ে যে আপনি কোনো একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন এবং এই যুক্ত থাকার কারণে আপনার বিরুদ্ধে এই পলিটিক্যাল মোটিভেটেড কেসগুলো হয়েছে এবং আপনি যদি দেশে চলে যান তাহলে আপনাকে তারা আপনার ফিয়ার অফ পারসিকিউশন রয়েছে, যে আপনাকে হয়তো বিভিন্নভাবে আপনি যে কাজটা করেন নাই বা যুক্ত ছিলেন না কিন্তু আপনাকে তারা পলিটিক্যাল কারণে, রাজনৈতিক কারণে শাস্তি দিবে, তখন অবভিয়াসলি অ্যাসাইলামের গ্রাউন্ডসের কারণেই, অ্যাসাইলামের যে রিজন রয়েছে এবং কনভেনশন গ্রাউন্ডসের কারণেই আপনাকে এখানে ওই জিনিসগুলোকে ডিসরিগার্ড করা হয়। হতে পারে আপনি হয়তো একদম কনভিকশন হয়ে গেছে, হতে পারে আপনাকে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে, যে কোনো সময় আপনাকে অ্যারেস্ট করতে পারবে, এরকম আর অনেক বিষয় থাকতে পারে। বাট মোদ্দা কথা হচ্ছে যে মোটা দাগে যদি আমি বলতে চাই যে আপনার অ্যাসাইলামের ক্ষেত্রে এই বিষয়গুলোকে কিন্তু ডিসরিগার্ড করা হয় যদি উনি প্রমাণ করতে পারেন যে মামলাগুলো বা এই বিষয়গুলো হচ্ছে মূলত আপনার পলিটিক্যালি মোটিভেটেড। আরেকটি প্রশ্ন, আপনি যদি একই সাথে এটিও রিলেভেন্ট, তিনি নারী নির্যাতনের মামলা দিয়েছেন তার পূর্ববর্তী স্ত্রী, তিনি এই দেশে এবং তিনি বিবাহ নিষ্পত্তি সম্পন্ন না করেই এই দেশে চলে এসেছেন এবং চলে আসার পর তার স্ত্রী এবং তার পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে একটি মামলা দেওয়া হয়েছে, তার অবর্তমানে তিনি এই মামলায় অভিযুক্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। এখন তিনি এই দেশে আবেদন করতে চাচ্ছেন, তো বাংলাদেশে এই নারী নির্যাতনের মামলাটি তার ইনডিফিনিট লিভ বা আইএলআর এর ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে কিনা? এই বিষয়টা আসলে একটু সঠিকভাবে বিবেচনার বিষয় আসলে, যে ওনাকে প্রমাণ করতে হবে যে এই বিষয়গুলো আসলে কেন দেয়া হয়েছে বা ওনার অজান্তে হয়েছে বা উনি হয়তো বিষয়গুলোতে
জানি না। তবে যে বিষয়টা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আপনার বিরুদ্ধে যদি কোনো প্রকার মামলা থাকে, কোনো প্রকার কনভিকশন থাকে, বা আপনার বিরুদ্ধে যদি কাস্টোডিয়াল সেন্টেন্স আপনার হয়ে থাকে, তো এই বিষয়গুলোকে কিন্তু আপনার আবেদনের ক্ষেত্রে আপনাকে উল্লেখ করতে হবে। আপনার যে কোনো ধরনের, আপনার এই দেশে থাকুক বা বিদেশে থাকুক, ওভারসিজ থাকুক, যে কোনো ধরনের অপরাধ যদি আপনি করে থাকেন, সেই বিষয়গুলো অবশ্যই আপনার আবেদনে ইনক্লুড করতে হবে। এবং দেন দ্যাট ইজ আপ টু দ্য হোম অফিস টু ডিসাইড যে এই বিষয়গুলো আসলে কিভাবে ওনারা করবেন। বাট আমরা দেখেছি যে এটা যে কোনো প্রকার সেন্টেন্স, এটা দেশে হোক বিদেশে হোক, ওনার বিরুদ্ধে থেকে থাকলে, এবং এটা যদি কোনো প্রকার অ্যাসাইলামের গ্রাউন্ডের বাইরে থাকে, সেইগুলিকে কিন্তু হোম অফিস বিবেচনায় এনে তার বিরুদ্ধে কিন্তু আপনার মানে তার অ্যাপ্লিকেশনটা রিফিউজড হতে পারে। বাট অবভিয়াসলি এখানে ঢালাওভাবে বলা যাবে না, এখানে ওনাকে প্রমাণ করতে হবে। ওনার বিষয়ে প্রত্যেকটা মানুষের সার্কামস্ট্যান্সেস ভিন্ন থাকে। প্রত্যেকটা আবেদনের ক্ষেত্রে তাকে অবশ্যই তার কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হবে যে এই বিষয়গুলো মিথ্যা, বা বর্তমানে আমাকে হয়তো অন্যভাবে হয়রানি করার জন্য এইসব মামলাগুলো করা হয়েছিল। এবং অবভিয়াসলি অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের সেপারেশন হয়ে গেলেও তাকে যেই আর্থিক ভরণ পোষণের যে আর্থিক সহায়তা দেওয়ার কমিটমেন্ট ছিল, সেটি হয়তো দেননি, এমন পরিষ্কার না। আমি দর্শক যিনি প্রশ্ন করেছেন, তো নিশ্চয়ই তিনি আরেকটু বিস্তারিত আলোচনার জন্য অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন। এইভাবে চট করে আসলে পূর্ণ বিস্তারিত না জেনে আমাদের ব্যারিস্টার সঞ্জয় রায়ও এই মন্তব্য করতে পারবেন না। ব্যারিস্টার সঞ্জয় রায়, এই বিষয়ে আপনি আর কিছু বলতে চান কিনা? এই বিষয়ে আমি ইন কান্ট্রি এন্ড আউট কান্ট্রি, অর্থাৎ ফেলে আসা দেশটিতে, অর্থাৎ বাংলাদেশে কোনো অপরাধ হলে এই দেশে আইএলআর এর ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলবে ইন জেনারেল? অনেক ধরনের মামলা আছে, জমি জমা সংক্রান্ত মামলা আছে, পারিবারিক মামলা আছে, তারপর হচ্ছে হয়রানিমূলক মামলা আছে, রাজনৈতিক মামলা আছে। আমরা যদি ইন জেনারেল বলি, বাংলাদেশে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দাখিল করা এবং অভিযুক্ত হওয়া, কনভিক্টেড হওয়া, এই ধরনের ক্ষেত্রে ইন জেনারেল পরামর্শ কি? ওয়েল, প্রথমত হচ্ছে যে আমি মানে এখন পর্যন্ত দেখেছি যে সাধারণত আমাদের দেশের যারা অ্যাপ্লিকেন্ট, তাদের বাংলাদেশে যে মামলা রয়েছে বা বিভিন্ন ধরনের সেন্টেন্স হয়তো রয়েছে, সেইগুলোকে ওনারা আপনার ডিসক্লোজ করতে চায় না, এবং আবেদনের ক্ষেত্রে এগুলো আসলে দেয়া হয় না। আপনি দেখবেন যে অনেকেই এখানে ভিজিট ভিসায় আসে, যাদের দেখা যায় যে যখন অ্যাপ্লিকেশন করে তখন দেখা যায় যে ওনারা বলেন যে আমার বিরুদ্ধে কোনো প্রকার মামলা নাই, আমি একদম ক্লিন, কোনো সমস্যা নাই, কোনো ইস্যু নাই। কিন্তু এখানে আসার পরে যখন দেখা যায় যে ওনারা ক্লেম করে, ওনারা যখন কোনো প্রকার পলিটিক্যাল একটা অ্যাসাইলাম করে, তখন দেখা যায় উনি দেখাচ্ছেন যে ওনার বিরুদ্ধে মামলা রয়েছে, হামলা রয়েছে, কিন্তু সেই বিষয়গুলো কিন্তু আগে দেখাচ্ছেন না। আমি যেহেতু আগেই বলেছি যে হ্যাঁ, উনি যদি বিষয়টা এরকম হয় যে জীবন বাঁচানোর জন্য উনি মিথ্যা বলেছেন, উনি পলিটিক্যাল মামলা রয়েছে সেগুলো আপনি মিথ্যা বলে এই দেশে চলে এসেছেন, সেই ক্ষেত্রে অনেক সময় হোম অফিস বিষয়গুলোকে ডিফারেন্ট ভাবে বিবেচনা করে থাকে। কিন্তু আপনি যখন অ্যাসাইলাম বা হিউম্যান রাইটস ছাড়া অন্য যে কোনো আবেদন করবেন, সেই ক্ষেত্রে আপনি, আমি জাস্ট এই ফাঁকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে যেমন স্কিলড ওয়ার্কার ভিসায় আপনি জানেন যে কিছু কিছু ভিসায় আপনাকে স্পেশালি লাইক হেলথ কেয়ার রিলেটেড যে ভিসাগুলো রয়েছে, যেমন কেয়ার ভিসা, লাইক আপনি আসবেন এখানে কেয়ারার হিসেবে, নার্স হিসেবে, ডক্টর হিসেবে, বা অন্য যে কোনো রিলেটেড ভিসায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার দেশ থেকে, আপনি অথবা যে কোনো দেশে আপনি হয়তো মোর দেন 12 মান্থস ছিলেন, সেই সব দেশ থেকে কিন্তু, প্রত্যেকটা দেশ থেকে আপনাকে ক্রিমিনাল যে রেকর্ড, এটা কিন্তু জমা দিতে হয়, যে আমরা যেটাকে বলি পুলিশ ক্লিয়ারেন্স লেটার, অথবা এই দেশে যেটাকে বলা হয় ডিভিএস। তো আমার একটা ক্লায়েন্ট ছিল, যেমন ধরুন আপনার ওনার
উনি বাংলাদেশি নাগরিক, বাট উনি হয়তো দুবাইতে ছিলেন 2 ইয়ার্স। তো সেখানে কিন্তু উনি যখন অ্যাপ্লিকেশনটা করেছেন, ওনাকে কিন্তু দুবাইয়ে যে ছিলেন সেখানে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হয়েছে। অ্যাট দ্য সেম টাইম উনি বাংলাদেশে যে ছিলেন সেখানেও আপনার বাংলাদেশি নাগরিক হিসেবে তার পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হয়েছে। এই স্পেসিফিক কিছু জব ছাড়া অন্য অনেক জব রয়েছে যেখানে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার দরকার নাই, বাট আবেদনপত্রের ক্ষেত্রে অনেক সময় শুধু আপনাকে টিক দিতে হবে যে আপনার কোনো প্রকার মামলা নাই, কোনো প্রকার আপনি ওয়ার ক্রাইমের সাথে জড়িত না, কোনো প্রকার সেন্টেন্স নাই বা কোনো ইস্যু ছিল না। তো এই ডিক্লারেশন যখন আপনি দিবেন এবং পরবর্তীতে যদি এটা প্রমাণিত হয় বা কোনোভাবে যদি হোম অফিসের নজরে আসে যে আপনি মিথ্যা তথ্য দিয়েছেন, তাহলে কিন্তু আপনার আবেদন, আপনার এই মিথ্যা তথ্য দেওয়ার কারণে আপনার আবেদন কিন্তু 10 বছরের জন্য আপনার ব্যান হয়ে যেতে পারেন। আপনি হয়তো নেক্সট 10 ইয়ার্স আপনি আর কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আপনি যে অ্যাপ্লিকেশনই করবেন সেটা অটোমেটিক রিফিউজালের আন্ডারে পড়ে যাবে। সো এই জন্য প্রিয় দর্শকদেরকে আমি বলবো যে আপনারা আবেদনের ক্ষেত্রে আপনি একটু সতর্ক থাকবেন, যে এমন কোনো আবেদনের ক্ষেত্রে এমন কোনো তথ্য দিবেন না যেটা ভুল তথ্য বা আপনার বিরুদ্ধে যেটা রয়েছে আপনি টোটালি ডিসক্লোজ করছেন না, কিন্তু পরবর্তীতে যদি প্রমাণিত হয়ে যায় যে আপনি এরকম মিথ্যা তথ্য দিয়ে ভিসা নিচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো এটা হচ্ছে একটা ইস্যু। আর অবভিয়াসলি ওভারসিসে যে সাধারণত যদি কোনো প্রকার সেন্টেন্স বা ক্রিমিনাল কনভিকশন বা কোনো কিছু যদি আপনার হয়ে থাকে, সেই কারণে আপনার আবেদন কিন্তু আপনার রিফিউজড হতে পারে। সো এই বিষয়গুলো আপনার দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, এবং আপনারা যদি কনফিউজড থাকেন কোনো বিষয় নিয়ে, আপনারা অবশ্যই দক্ষ আইনজীবীর পরামর্শ নিয়ে তারপর আবেদনটা করবেন, যাতে করে ফিউচারে আপনার আইএলআর এর ক্ষেত্রে বা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো প্রকার ঝামেলায় না পড়েন।